গল্প চৈত্রের খরায় বসন্তের হাওয়া। লিখেছেন নৌসীন আদ্রিতা। গল্পের দ্বিতীয় অংশ। আসিফ ভ্যাবাচেকা খেয়ে গেল নীরের এমন কথায়। মেয়েদের সতীন হয় জানতো, এখন কি ছেলেদেরও সতীন হওয়া শুরু করেছে নাকি? আসিফ এই সমীকরণ মিলাতেই লেগেছিল, এর মাঝে নীরের গমগম কণ্ঠে ভেসে এলো আদেশবাণী। উইখানে চিন্তার আসর না বসিয়ে কাজে লেগে যা, নয়তো সবার আগের গুলিতে তোর নাম লিখে দিব আমি। আসিফ পড়ি মরি করে লাগায় দৌড়। আর যেতে যেতে বলে ওঠে, পোলা তো নয়, সে যেন আগুনের গোলারে। ফ্রান্সের রাজধানী প্যারিস, যা পরিচিত ভালোবাসার শহর বা আলোর শহর নামে, কিন্তু এই শহর ঠিক যতটা আলোকিত তার থেকে দ্বিগুণ অন্ধকারে ডুবে আছে। দিনের আলোতে সুন্দর এই জায়গাটি রাতের অন্ধকারে হয়ে ওঠে ভয়ঙ্কর পাতালপুরী। গ্যাংস্টার থেকে শুরু করে মাফিয়া সকলের বাস রয়েছে এই জায়গায়। নারী পাচারের সাথে যুক্ত এই দেশটি অনৈতিক কাজের কালো পৃথিবীর বিরাট অংশ, যার একচ্ছত্র মালিকানা বর্তমানে এরফ্রাডের, যার সৈন্য বল কোনো এক দেশের সৈন্য সংখ্যা থেকেও 10 গুণ বেশি, যেগুলো বর্তমানে ছড়িয়ে আছে পৃথিবীর সব দেশেই, শুধুমাত্র বাংলাদেশ এবং পৃথিবীর সর্বশেষ দেশ নরওয়ে ব্যতীত। প্যারিসের দক্ষিণ দিকে বিশাল এক জায়গা সুউচ্চ দেওয়ালে ঘেরা। এই দেওয়ালের অপর পাশেই রয়েছে বিশাল এক মঞ্জিল, যার সম্রাট বা রাজা এরফ্রাড। মঞ্জিলটির চারপাশে 50,000-এর ঊর্ধ্বে গার্ড পাহারা দিচ্ছে। স্বাভাবিক সময়ে এত গার্ড থাকে না, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন, আর এই ভিন্ন ব্যাপার কোনো ঝড়ের পূর্বাভাসের থেকে কম না। নিজের আলিশান ঘরে রাখা বিশাল রাজকীয় ডিভানে বসে সিগারেটের ধোঁয়া ছাড়াতে ছাড়াতে এক হাত চলে যায় নিজের বাম পায়ের উপরে। হাতটা ধীরে ধীরে নিচে নামতেই টের পায় সে, এর নিচে আর মাংসের কোনো অস্তিত্ব নেই, কেমন শক্ত একটা লোহা বসানো, যা এখনও তার মাংসের সাথে খাপ খেতে পারেনি, যার কারণে এখনও এরফ্রাড পারে না সোজাভাবে হাঁটা চলা করতে। এরফ্রাডের চোখে স্পষ্ট রাগ ঝলকে উঠে, নিজের হাতে থাকা সিগারেট নিজের তালুতে পিষে ছুঁড়ে ফেলে দেয়। তোকে ছাড়ব না আমি নীর, তুই টের পাবি হারে হারে। বুঝবি প্রতিবন্ধকতার সাথে বেঁচে থাকা ঠিক কতটা অপমানজনক, কতটা কষ্টের। যখন আমি পারি না নিজের পায়ে অবশিষ্ট মাংস অনুভব করতে, তখন আমার ভিতরে ঠিক কি বয়ে যায়। যখন আমি পারি না মাটিতে সমানভাবে পা রেখে হাঁটতে। আমি জানি তুই আসবি, আর এখানে প্রবেশ করতেই তুই হারাবি তোর পা। উইটা উপরে ফেলবো, আমি উপরে ফেলব। শেষের কথাটা চিৎকার করে বলে হেসে উঠে এরফ্রাড। তার হাসি উল্লাসের মাঝেই একজন সাদা কালো পোশাকধারী গার্ড এগিয়ে আসে। স্যার, বন্দি করে আনা দুইটার মেয়ের মধ্যে একজন প্রচণ্ড ঝামেলা করছে, একবার আছাড় ও খেয়েছে, তবুও শান্ত হওয়ার নাম নিচ্ছে না। আমরা কি তাকে আঘাত করব? আঘাত কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই তার গলা টিপে ধরে এরফ্রাড। গার্ডটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলেও এরফ্রাডের মনে বিন্দু মাত্র মায়া হয় না। এক পর্যায়ে গার্ডটির ছটফট থেমে যায়। নিস্তেজ হয়ে পড়তেই ছেড়ে দেয় তাকে এরফ্রাড। অন্য দুইটি গার্ড এসে তাকে তুলে নিয়ে যেতে নিবে, তার আগেই হুকুমের সুরে বলে ওঠে, আগে এর জিভ কাটবি, তারপর আগুনের ভিতর একটু পুড়িয়ে আমার প্রিয় পেট, মানে বাঘকে, দিয়ে দিবি, মনে থাকবে? দুইজন গার্ড মাথা নিচু করে বলে ওঠে, ইয়েস বস। এরফ্রাড এবার ছুটে যায় বেজমেন্টের দিকে, যেখানে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে আদ্রিতা আর মিথিলাকে। মিথিলা ভয়ে কাচুমাচু হয়ে বসে থাকলেও আদ্রিতার মধ্যে ভয়ের ভটাও দেখতে পাচ্ছে না এরফ্রাড, যা দেখে বাঁকা হাসি ফুটে উঠে তার ঠোঁটের কোণায়। একটা চেয়ার টেনে বসে পড়ে আদ্রিতার সামনে। আই লাইক ইট লেডি। নীরের পছন্দ আছে মানতে আমি বাধ্য। আফটার অল তার পাশে এমন কাউকেই মানায়, যার চোখে ভয় ভীতি কিছু নেই, আছে শুধু কৌতূহল আর তেজ। বয়েজের হাত বাঁধা কেন? খুল খুল, জানিস কে এই মিসেস নীর? নীর যদি জানে না, তোদের সব কয়টার হাত কিন্তু কেটে ফেলবে। কথাটা বলেই হো হো করে হেসে উঠে এরফ্রাড, যেন এই মুহূর্তে অনেক মজার এক কৌতুক বলেছে সে। আদ্রিতা ভ্রু কুঁচকে তাকালো এরফ্রাডের দিকে। আদ্রিতা কিছু বলবে তার আগেই মিথিলা ভয় ভয় বলে ওঠে, নীরের পছন্দ আমি ওই মেয়ে না, ও তো একজন সাধারণ স্টাফ। আমি নীরের উঠবি। এরফ্রাড এবার হেসে উঠে চোখ ঘুরিয়ে তাকায় মিথিলার দিকে উপরে নিচ।
মিথিলার পরনে এখনও একটা পার্টি গাউন, কালকে নিজের সঙ্গীত শেষ করে আবার বেরিয়েছিল পার্টি করতে আর সেখান থেকেই তাকে তুলে আনা হয়। লিসেন লেডি, নিজেকে নীরের পছন্দ বলো? লুক অ্যাট ইউর সেলফ। খালি চেহারা আর বাপের সম্পত্তি হলেই নীরের পছন্দ বা নীরের মিসেস হওয়া যায় না, বোকা মেয়ে। তোমার ব্যাকগ্রাউন্ড তো আমিই জানি, আর সে নীর। তার বাড়িতে প্রবেশ করা পিঁপড়ার ও ৮০ গোষ্ঠীর নারী নক্ষত্র বলে দিবে, আর তুমি যার কাছে বয়ফ্রেন্ড আর কাপড় বদলানো একই ব্যাপার, যে প্রতি সপ্তাহে আলাদা আলাদা ছেলের সাথে রুম ডেটে যায়, তাকে করবে নীর চৌধুরী বিয়ে। হাহা। নীর তার জিনিসের উপর কারো নজর অবধি সহ্য করে না, আর ছোঁয়া তোমাকে এখানে আনার কারণ শুধুমাত্র নীরকে কনফিউজড করা, এর বেশি কিছু না। আর তোমার দেশের আইন ব্যবস্থাকে একটু উত্তক্ত করা। একবার আমার ১০০ মেয়ের কন্টেইনার ধরে ফেলেছিল, তার বদলা নিলাম আর কি। মিথিলা হতভম্ব হয়ে তাকায় রইল বিদেশি এই পুরুষের দিকে। কিছুদিন আগে ক্লিন সেভ করার কারণে ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি উঠেছে, এলোমেলো চুল, কালো আর সাদার সংমিশ্রণের চুল। এই ভয়ঙ্কর পুরুষটির হাবভাব আর কথাবার্তার মধ্যে বিরাট তফাত। হালকা ব্রাউন হেজেল চোখগুলোতে মায়া নেই, আছে শুধু নিষ্ঠুরতা। কি ভয়ঙ্কর এক চাহনি তার! মিথিলার শরীর কেঁপে ওঠে। হাত পা বাঁধা অবস্থায় কেউ কারো প্রেমে পড়তে পারে তা জানা ছিল না মিথিলার। মিথিলাকে এইভাবে তাকায় থাকতে দেখে হাসে এরফ্রাড। চেয়ারটাকে মিথিলার এদিকে টেনে নিয়ে তার মুখের সামনে বসে ডান হাত মিথিলার চুলের মাঝে গলিয়ে দিয়ে তাকে নিজের দিকে টেনে আনে। আদ্রিতা এইসব দেখে অন্যদিকে কুক ফিরিয়ে নেই, কিন্তু মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। এরফ্রাড অনেকটা নেশা জড়ানো কণ্ঠে বলে উঠে, ওয়ান্ট টু টেস্ট মাই লিপস? মিথিলা হতবাক হতভম্ব, কিছু বলার আগেই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় এরফ্রাড। মিথিলা কয়েক সেকেন্ডের জন্য অপ্রস্তুত হলেও সে যখন সাড়া দেয় ঠিক তখনই এরফ্রাড সরে আসে। নোট সে বেঢা, বাট ইউ আর নট মাই টাইপ বেবস। রিও পানি দে। রিও পানি এগিয়ে দিতেই এরফ্রাড তা দিয়ে নিজের ঠোঁট পরিষ্কার করে সম্পূর্ণ পানি ছুড়ে দেয় মিথিলার মুখে। হোয়াট দ্য হেল! মিথিলার বলতে দেরি, এরফ্রাডের হাতে ছুরি ধরতে দেরি হয় না। রাগে হিসহিসিয়ে বলে ওঠে, হুশ, একদম গলা উঁচু না, না হলে একদম গলার রগ বরাবর ছুরি চালাব। কথাটা বলেই এরফ্রাড উঠে দাঁড়ায়, গার্ডের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, ভুলেও ওর উপরে। আদ্রিতার দিকে ইশারা করে, একটা আঙুলের ছোঁয়াও যেন না লাগে। আর মিথিলার দিকে তাকিয়ে, ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের মুখ থেকে একটা শব্দ বের হলেও একদম গলা নামিয়ে দিবি। কথাটা বলেই এরফ্রাড বেরিয়ে যায়। আদ্রিতা তার যাওয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে মনে মনে বলে ওঠে, এত বড় মাফিয়া কিন্তু এটা বুঝল না আমি নীর রুদ্র চৌধুরীর ভালোবাসা না ঘৃণা। হয়তো নীর আসবে ঘৃণার জন্য, আর নয়তো শত্রুর সাথে মোকাবেলার জন্য, কিন্তু ভালোবাসার জন্য না। কারণ আমার গল্পে বসন্তের হাওয়া বইবে না। তীব্র খরার তাপে বসন্তের হাওয়াও মুখ ঘুরিয়ে চলে যাবে। এখন শুধু দেখার পালা কি হয়। এরফ্রাড আবার ঘুরে আসতেই আদ্রিতা বলে ওঠে, এই যে মিস্টার মাফিয়া, মানুষ মেরে তো অনেক টাকাই ইনকাম করেছেন, কিপটেমি না করে একটু খেতে দিলেও তো পারেন। উপস্থিত সকল গার্ড হতভম্ব। মিথিলা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে ওঠে, এই মেয়ে বাঘের মুখের সামনে গিয়ে লাফালাফি করছে। কখন বলে লেজে টান দিবে তার নাই ঠিক। এর চেয়ে ভালো হতো এরিকের সাথে বিদেশ ট্যুরে গেলেই। সব নষ্ট হয়েছে ড্যাডের জন্য। ধাত এখন এই কোনো মুসিবতে পড়লাম। উফফ, তার উপরে কিডন্যাপার, এত সুন্দর একটু ইগো আছে, কিন্তু কত সুন্দর আমি প্রেমে পড়ে গেছি। মন চাইছে একদম ড্যাডকে বলে তুলে নিয়ে আসি, কিন্তু তা কি আর সম্ভব? এই শালা তো একদম কড়া মাল। ভাই, এই পাহাড়ি রাস্তায় বাইক না চালালে হয় না? আসিফের কাচুমাচু ভীতু কণ্ঠ শুনে ভ্রু কুচকে তাকাই নীর। কেন, বাইকে উঠতে ভয় পাচ্ছিস নাকি? আসিফ বিড়বিড় করে বলে ওঠে, বাইকে উঠতে ভয় পাচ্ছি না ভাই, আপনার চালানোর গতিকে ভয় পাচ্ছি। কখন দেখা যাবে এমন টান দিলওয়ান আমি উল্টে পড়ে সেখানেই অক্কা খেলাম। পরে আমার সাধের ময়নার কি হবে ভাই? নীর হেলমেট ঠিক করতে করতে বলে উঠল, এখন যদি তুই আমার সাথে না যাস বাইকে, তোর সাধের ময়নাকে অন্যের খাঁচায় পাঠাতে 2 সেকেন্ড সময় নিব না।
বাকিটা তোর ইচ্ছা। নীরের ভাবলেশহীন কথা শুনে আসিফ শুকনো ঢোক গিলে চটপট উঠে বসে বাইকে। নীর বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। ইতোমধ্যেই তার সব গার্ড জঙ্গলের চারিদিকে ছড়িয়ে গেছে। নীর হাওয়ার বেগে পাহাড়ের একে বেঁকে রাস্তায় বাইক ছুটিয়ে পৌঁছে যায় বিশাল লোহার গেটের সামনে। কুত্তার বুকে তাহলে ভয় আছে, শালা এই সাহস নিয়ে আসে বাঘ সাজতেন। ভাই সামনে দিয়ে যাবেন? আসিফ দিন দিন বুদ্ধি কি ঘোড়াকে খাওয়াচ্ছিস নাকি, আমি ঠিক বুঝতে পারছি না। তোর এই সাধের ময়নাকে আমি আকাশে উড়িয়ে দিব বলে রাখলাম। আসিফ কিছু বলতে নিবে তার আগেই কিছু বন্দুকধারী এসে তাদেরকে ঘিরে ধরল। নীর হেসে বলে উঠল, চলে এসেছে শালাগুলো, জিজ্ঞেস করছিলি না কিভাবে ভিতরে যাব? এদের কোলে করে চল জামাই আদর খেয়ে আসি। আসিফের যেন আজকে অবাক হওয়ার দিন। তার বস এতটা শান্ত নম্র আচরণ করছে কিভাবে? তার তো এতক্ষণে এদের হাড্ডি গুঁড়া করে ফেলা উচিত। নীর শীষ বাজাতে বাজাতে ভিতরে প্রবেশ করেই সাথে সাথে তার মাথার পিছনে বন্দুক ধরা ব্যক্তিকে এক ঝটকায় হাওয়ায় উড়িয়ে সামনে আছাড় দেয়। আসিফ ও বাকি দুইটাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। নীর একজনের থেকে বন্দুক কেড়ে নিয়ে সাথে সাথে 10 জনের বুক ঝাঁঝরা করে দিল। এরফ্রাডের লোকেরা সুযোগও পেল না নীর বা আসিফকে পাল্টা আক্রমণ করতে। তার আগেই দেখতে দেখতে 30 জন ঢের হয়ে গেল। বাকিরা বন্দুক হাতে এগিয়ে আসলেও তারা বন্দুক চালাতেও পারছে না। এরফ্রাডের আদেশ নীরকে জীবন্ত তার সামনে আনতে হবে। নীর খুব ভালো করেই জানে ব্যাপারটা। নীর বাঁকা হেসে নিজের পকেট থেকে 2টা গ্যাস বোতল বের করে আসিফকে চোখ দিয়ে ইশারা করতেই আসিফ মাথা নিচু করে নাক আর চোখ চেপে ধরে। নীর গ্যাস বোতলের মুখ খুলতেই অনেকে পালাতে চাইলেও তার আগেই গ্যাস তার কাজ করে দেয়। তারা দৌড়াতে দৌড়াতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। নীর আবারও এগিয়ে যায়। সে চাইলেই এদের পড়ে শেষ করতে পারত, এটা তার কাছে খুব বড় কোনো বিষয় না। কিন্তু সাথে যে আদ্রিতা থাকবে, তাকে সাথে নিয়ে এদের ভিতর দিয়ে যেতে গেলে যদি ভুল করে তার আঘাত লাগে সে ভয়েই নীর আগে থেকেই এদের কাম তামাম করে দিল। বাকিদের তার গার্ডরা সামলে নিবে। এরফ্রাড সিসিটিভির মনিটরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। আমার সন্দেহ ঠিক নীর, আমার সন্দেহ ঠিক ওই মেয়েটাই তো, আর তার মধ্যেই তার এই জীবনটা বন্দী। তুই ভয় পাস নীর, দ্য গ্রেট মাফিয়া বস নীর রুদ্র চৌধুরী হারাতে ভয় পায়। আর এই ভয়টাই তোকে তোর পা হারাতে বাধ্য করবে। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে, কিন্তু আমার পায়েই পাটার জন্যই তোর উপরে আমার এত রাগ। যতদিন না তোর একটা পা অচল করতে পারছি আমি তোকে ছাড়ব না। নীর সোজা চলে যায় 4 তালার বেজমেন্টের দিকে। ওই প্যালেসের প্রতিটা কোণা তার পরিচিত। নীর ভিতরে প্রবেশ করতে যাবে তার আগেই তার চোখ চলে যায় আদ্রিতার চেয়ারের কিছুটা আগে একটা সূক্ষ্ম সুতা। নীর বাঁকা হাসে। আসিফ এগিয়ে যেতে নিলে তাকে বাধা দেয়। ভারী বুটের আওয়াজে আদ্রিতা মাথা তুলে তাকায়। মিথিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মিথিলাকে খাবার দেওয়া হয়নি, একে তবিয়ের জন্য কিটো ডায়েট করছে, তার উপরে পার্টি কিডন্যাপ, সব মিলিয়ে তার আর নিজেকে সামলানো হয়ে ওঠেনি। আদ্রিতা তাকায় নীরের চশমার আড়ালে থাকা কালো চোখের দিকে। বলিষ্ঠ শরীরে ধূসর সাদা কোট মানিয়েছে বেশ। আদ্রিতা উৎসুক নয়নে তাকিয়ে থাকলেও নীরকে সেখানে আটকে যেতে দেখে আদ্রিতা তাচ্ছিল্যে হাসে। তার চোখের কোণায় পানি জমেছে। কিসের এই পানি সে জানে না, কিন্তু কোথাও একটা প্রশান্তি অনুভব হয়েছিল তার। নীর যখন দরজার সামনে দাঁড়িয়েছিল তখন সে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। নিজের হবু স্ত্রীকে নিতে তাহলে চলেই আসলেন আপনি নীর? যাক, তাহলে কারো প্রতি তো আপনার অনুভূতি আছে। মনে মনে কথাটা বলেই দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। নীর ধারালো এক চাকু এনে ছুড়ে দেয় আদ্রিতার দিকে। আদ্রিতা ভয়ে আতকে উঠে সরার আগেই চাকু আদ্রিতার পায়ের কাছে এসে থেমে যায় ফ্লোরে গেথে। এইটুকুতেই ভয় পেয়ে গেলে সুইটহার্ট নট ডান? আদ্রিতা বাঁকা চোখে তাকায় নীরের দিকে। আসিফ, এই দুইটাকে নিয়ে বাহিরে যা। আমি একটু আমার শালার সাথে দেখা করে আসি। আসিফ তাকায় আদ্রিতা আর মিথিলার দিকে। আদ্রিতা তো হেঁটেই যেতে পারবে, কিন্তু মিথিলা যেভাবে পড়ে আছে তাকে কোলে করে নিয়ে যাওয়া ছাড়া উপায় নাই। ভাই, ম্যাডামকে কোলে করে তুলব কিভাবে? নীর বিরক্তিকর নিঃশ্বাস ফেলে এক ঝটকায় আদ্রিতাকে কোলে তুলে রাগী দৃষ্টিতে তাকায় আসিফের দিকে। ঠিক এইভাবে ইডিয়েট। আদ্রিতা আচমকা নীরের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায়।
এই কি করছেন? নামান আমাকে। নামান বলছি। ফাজলামো করছেন আমার সাথে? কথাটা বলেই হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করে। নীর সেদিকে পাত্তা না দিয়ে আদ্রিতাকে কোলে নিয়ে বেরিয়ে আসতে নিলেই দেখতে পায় বিশাল সংখ্যায় কালো পোশাকধারীরা চাকু হাতে দাঁড়িয়ে আছে। নীর বাঁকা হাসে, তখনই মাইকে শোনা যায় এরফ্রাডের আওয়াজ। ওয়েলকাম টু দ্য গেম নীর রুদ্র চৌধুরী। এই গেমটা আমি নিজ হাতে তৈরি করেছি শুধুমাত্র তোর জন্য মাই ডিয়ার ফ্রেন্ড। 4টা স্তর আছে, এটার বেশি না। 4 তালায় তোর সামনে চাকু নিয়ে দাঁড়ানো এই ট্রেনিং প্রাপ্ত সোয়ার্ড এক্সপার্টস, 3য় তালায় আছে ননচাকু এক্সপার্টস, 2য় তালায় আছে মার্শাল আর্টস এক্সপার্টস। আর বেজমেন্টে সারপ্রাইজ। এনজয় দ্য গেম মাই বয়। নীর শয়তানি মার্কা হাসি দিয়ে বলে ওঠে। গেয়ের মতো আচরণ করিস কেন? জাতি তোর জন্য আমাকেও ভুল বুঝে। আমি পুরুষ, আজ যদি তুই বেঁচে থাকিস তাহলে একদিন রাতে দেখা করিস। তোর পুরুষত্বের উপর আমার কেমন ডাউট হচ্ছে। এরফ্রাড তেলে বেগুনে জ্বলে উঠে, বিড়বিড় করে বলে উঠে। ব্লাডি অ্যাসহোল। নীর আদ্রিতাকে নিচে নামালো, চোখের ইশারায় তাকে দূরে সরতে বললেও আদ্রিতা না বুঝে নীরের কোট আঁকড়ে ধরে। নীর তা দেখে চোখ বড় বড় করে তাকায়। এই মহিলা, এমনি দিনে তো কাছে আসতে দেখি না, আজ একেবারে ঢং করতে মন চাইছে। সব ঢং তোমার পরে দেখব সুইট হার্ট, এখন দূরে সরো, নয়তো যে চাকু একটা ঢুকলে আমার আর বাবা হওয়া লাগবে না। বাড়িতে যাই যত চিপকে থাকার থাকিও, আই ডোন্ট মাইন্ড। নীরের এমন কথা শুনে রাগে আদ্রিতার পায়ের তালু অবধি জ্বলে উঠল। আপনার সাথে ঘেঁষাঘেঁষি করতে আমার বয়ে গেছে ফাউলোক। নীর কোট খুলে আদ্রিতার মুখে ছুঁড়ে মারে। আদ্রিতা ক্যাচ করে একটু দূরে সরে দাঁড়ায়। দেখতে থাকে নীরকে। নীর মাখনের মতো একজনকে শেষ করে তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে একে একে সব কইটাকে শেষ করে দিল। তার তলোয়ার চালানোর টেকনিক দেখে আদ্রিতা অবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দরভাবে সে কোনো দিন টিভিতেও কাউকে তলোয়ার চালাতে দেখেনি। না চাইতেও মুখ দিয়ে বেরিয়ে গেল। রাক্ষসটা কি সুন্দর তলোয়ার চালাই, একদম মাখন। আদ্রিতার আসতে বলা কথাও আসিফ শুনতে পায়। আদ্রিতার কথা শুনে মুখ টিপে হেসে বলে উঠে, বাহ বাহ रानी को राजा से प्यार हो गया। पहली लड़ाई में पहला प्यार हो गया। राजा को रानी सा प्यार हो गया सोन। 3য় তালাতে নামতেই নীর হাতের শার্টটা ফোল্ড করে ঘাড় মোটকে নিল নিজের। হাতের ইশারায় সবাইকে নিজের দিকে আসার নিমন্ত্রণ দিল। সব কইটার মুখে ভয়ের রেখা স্পষ্ট, কারণ নীরকে চিনে না এমন কাউকে পাওয়া মুশকিল। সবাই জানে নীরের ভয়ঙ্কর দিক সম্পর্কে। যে ছেলে এইসবের মাঝেই নিজের অর্ধেক জীবন পার করে দিয়েছে তার সাথে পেরে ওঠা মুশকিল। তবুও তাদের সামনে আসতে তো হবেই। নীরকে ঘিরে ধরল 10 জন। নীর বাঁকা হেসে একজনার থেকে নুন চাকুটা কেড়ে সেটা ঘুরাতে লাগল। এক একজনার ঘাম ছুটে যাওয়ার উপক্রম। নীর খুব পারদর্শীভাবে নুন চাকুটা নিয়ে খেলা করতে লাগল। চোখের পলকে ফ্লোরে এক একজনার শরীর নেতিয়ে পড়ল। সে একজন পিছন থেকে আক্রমণ করতে আসলো। আসিফ ছুটে যাওয়ার আগেই আদ্রিতা এগিয়ে আসে, যার কারণে আঘাত সোজা গিয়ে লাগে আদ্রিতার পিঠে। ব্যথায় কুকিয়ে উঠে সে। আদ্রিতার ব্যথায় কাতরানোর শব্দ কানে যেতেই নীর ঘুরে দাঁড়ায়। আদ্রিতাকে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে নীর তাকে নিজের বুকে টেনে নেয়। কি হয়েছে তোর? এই মেয়ে ব্যথা পেলি কি করে? হ্যাঁ, তোকে না বললাম দূরে দাঁড়িয়ে থাক, কথা কানে যায় না? এত অবাধ্য কেন হতে হবে তোকে? সব সময় তোর এই অবাধ্যতা আমার ভালো লাগে না, গড ড্যাম ইট। এই চোখ খুল, এই কার কলি যায় এত জোর, বল আমাকে বল বলছি। নীরের কথা আদ্রিতার কানে গেলেও প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় সে নেই। তার মুখে দিয়ে কোনো কথা বলার শক্তি অবশিষ্ট নেই। নীর অগ্নি চোখে তাকায় সামনে ভয়ে কাঁপতে থাকা লোকটার দিকে। আসিফ, একে নিয়ে যাবি? এর শরীরে যদি একটা আঁচড় পড়ে তোকে শেষ করে দিব আমি। ওর কলিজার ওজন আমি মাপব। আসিফ মাথা নাড়ায়। লোকটার হাত পা বেঁধে ফেলে মুহূর্তে, এখন কেউ জিজ্ঞেস করো না আসিফ দড়ি পেল কই। লোকটার জ্যাকেট দিয়েই। নীর আদ্রিতাকে কোলে তুলে নেয়। 2য় তলায় নামতে গিয়েও দাঁড়িয়ে পড়ে একবার ব্যথায় আক্রান্ত আদ্রিতার মুখের দিকে তাকায়। এই প্রথম নীরের হাত কাঁপছে। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আটকে গেছে।
সে আশেপাশে তাকায়। ঠিক সেকেন্ড 10-এর মধ্যেই জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এক বাইকার, যার হাতে আরও একটা বাইক। তাকে দেখেই নীর আর আসিফ দুইজনার ঠোঁটেই হাসি ফুটে। নীর কিছু বলতে যাবে তার আগেই বাইকার বলে ওঠে, এখন এইসব কি কেমন কিভাবে জিজ্ঞেস করার সময় নেই ভাই, লেটস গো, একে পরে দেখা যাবে। এই প্যালেসে বোম ফিট করা। ওই এরফ্রাডের বাচ্চা জানতো তুমি এই সবগুলোকে অনায়াসে শেষ করে দিবা, আর সেজন্যই আগে থেকেই প্ল্যানটু তার রেডি ছিল। নীর আর কিছু না ভেবে একটি বাইকে আদ্রিতাকে নিয়ে উঠে পড়ে। বাইক স্টার্ট দিবে তার আগেই আসিফ বলে ওঠে, ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে আর এই গার্ডের কি করব? নীর বাইকারের দিকে তাকিয়ে বলে, কত মিনিট বাকি আছে জানিস? 5 মিনিটের মতো। নীর বাঁকা হাসে। আদ্রিতাকে বাইকের উপর বসিয়ে কানে কানে বলে ওঠে, 2 মিনিট নিজেকে ধরে রাখো সুইটহার্ট, একদম জ্ঞান হারাবি না, জাস্ট 2 মিনিট। আদ্রিতাকে রেখে নীর আসিফের দিকে হাত বাড়াতেই আসিফ নিজের পকেট থেকে একজোড়া গ্লাভস বের করে দেয়। নীর শয়তানি হাসি দিয়ে এগিয়ে যায় সেদিকে। আদ্রিতা অর্ধচেতন অবস্থায় তাকিয়ে আছে নীরের যাওয়ার দিকে। নীর লোকটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। লোকটা ভয় ঘামছে। আমি ইচ্ছা করে করিনি স্যার, মাফ করে দিন, আমি তো আপনাকে আঘাত করতে গিয়েছিলাম, মাঝখানে ওই মেয়েটা আসবে আমি বুঝিনি। নীর সাথে সাথে চাকু বসিয়ে দেয় লোকটার বুকে। লোকটার চিৎকারে দ্বিতীয় তলায় থাকা সকলেও থমকে যায়। তাদের ইচ্ছা করছে ছুটে পালাতে, কিন্তু তারা জানে যায় করুক আজ মৃত্যু নিশ্চিত। নীর ধীরে ধীরে লোকটার চামড়ার এক একটা পারদ কেটে লোকটার কলিজা বের করে নিয়ে আসলো। সেটা হাতে নিয়ে উপর নিচ করতে লাগল। এইটুকু কলিজা নিয়ে আমার সুইটহার্টের দিকে হাত বাড়াস? ছা, এইটুকুতে তো কুকুরের পেট ভরবে না, কিং কোবরার পেট ভরাবি কি করে? ভাই চলো, আর বেশি সময় নেই। নীর হাত থেকে গ্লাভস খুলে হাঁটা দিল। বাইকে উঠে আদ্রিতার দিকে তাকাতেই আদ্রিতা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। এই লোকটার মনে কি বিন্দু মাত্র দয়া নেই? কি বিভৎভাবে লোকটা, ছি, নরপশু। আদ্রিতার মুখ ফিরানো দেখে হাসল নীর। আদ্রিতাকে পিছনে না বসিয়ে সামনে বসিয়ে নিজের কোট দিয়ে বেঁধে নিল। আদ্রিতা ধস্তাধস্তি করতে করতে বাইক স্টার্ট দিল। নীর প্রচণ্ড স্পিডে বাইক চলতে শুরু করল। ভয়ে আদ্রিতা না চাইতেও আঁকড়ে ধরল নীরকে। নীর বাঁকা হেসে স্পিড বাড়িয়ে ভাঙ্গা জানালা থেকেই বাইক নিয়ে জাম্প দিল। তার পিছন পিছন আসিফ আর মিথিলাকে নিয়েও বাইকারটা লাফিয়ে গেল। 3 তলা থেকে বাইক সোজা গিয়ে নামল জঙ্গলের ভিতরে। আঁকা বাঁকা জঙ্গলের রাস্তাতে নামতেই পিছন থেকে জোরে একটা বিস্ফোরণের আওয়াজ আসে। আদ্রিতার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। এই শব্দে মিথিলাও জেগে ওঠে। নিজেকে 2 ছেলের মাঝখানে দেখে চিল্লায় উঠতেই তাকে বাইক থেকে ফেলে দেয় আসিফ। দূর থেকে 2 জন গার্ড এসে মিথিলাকে নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। মিথিলা আঘাত পেলেও সেদিকে তোক্কা করল না কেউ। মিথিলা একবার তাকালো আগুনে ঝলসে যাওয়া ম্যানসনের দিকে। সে ভাবল এরফ্রাড ও এই বিস্ফোরণে শেষ। এই প্রথম মিথিলার চোখে পানি এলো। রাগে চিল্লিয়ে উঠল, কেন আল্লাহ, কেন? সব সময় আমার সাথেই কেন? একটাবার কি আমাকে পূর্ণতা দেওয়া যেত না? একটাবার কি আমার ঝুলিতে সামান্য সুখ তুমি লিখতে পারলে না? আমি তোমাকে ছাড়ব না নীর, এর জবাব তোমাকে দিতে হবে। বাইক মেন রাস্তাতে উঠতেই পর 9টা কালো গাড়ি এসে আটকে নিল তাদের পথ। নীর ভ্রু কুঁচকে বাইকের হ্যান্ডেল ছেড়ে বসে। এতক্ষণে ছাড়া পেয়ে আদ্রিতাও নিজেকে নীরের বাঁধন থেকে উন্মুক্ত করে ফেলে। মাঝখানের 2টা গাড়ি থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান আর আয়াজ। আদ্রিতা নীরকে ধাক্কা দিয়ে ছুটে যায় তাদের দিকে। আদ্রিয়ানকে উপেক্ষা করে আয়াজকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীর রাগে ফুঁসে উঠে। আদ্রিয়ানের খারাপ লাগলেও কিছু বলে না। নীরের দিকে এগিয়ে যায়। এদিকে আয়াজের বুকের মধ্যে থাকা হৃদয় যেন দ্বিগুণ গতিতে দৌড়াতে শুরু করে। কোনোরকম নিজেকে সামলে হাত রাখে আদ্রিতার মাথায়। চিন্তা করো না ছোট পাখি, এই তো আমি এসে গেছি। তোমার আর কিছু হবে না, কেউ আঁচড়ও দিতে পারবে না। আদ্রিতা ফুপিয়ে উঠে জ্ঞান হারিয়ে ফেলে। আদ্রিয়ান ছুটে যায়। আদ্রিতা জ্ঞান হারাতে দেখেই তার আর নীরের কাছে যাওয়া হয় না। তার দুনিয়া অন্ধকার হয়ে যায় বোনকে জ্ঞান হারাতে দেখেই। আয়াজ আর আদ্রিয়ান 2 জন আদ্রিতাকে নিয়ে সোজা চলে যায় হসপিটালের উদ্দেশ্য। আসিফ,
রিয়াজ, বাইকার, এগিয়ে আসে নীরের কাঁধে হাত রাখে রিয়াজ। কেন যেতে দিল ভাইয়া? তুমি তো পছন্দ করো না কেউ তোমার জিনিসে হাত রাখুক, তাহলে আটকালে না কেন? হসপিটালের বিল অনেক, আজাইরা ঝামেলার জন্য ওত টাকাকে নষ্ট করবে, কাজ কাম নাই তো আর টাকা কামাতে কষ্ট লাগে না তো? এখন নাটক না করে চল, কাজ এখনো শেষ হয়নি। ওই এরফ্রাডের সাথে দেখা না করে যাচ্ছি না। শালার আমার পানি এত কিসের অবসেশন আমি বুঝি না। আজকে সে রহস্য ভেদ করব, তারপর বাংলাদেশ যাব, চল। রিয়াজ আর আসিফ দুইজনেই বুঝল না নীরের ওই ভাবলেশহীন হয়ে থাকার কারণ, তবুও কেউ কথা না বাড়িয়ে নীরের পিছনে বাইক নিয়ে ছুটল। মেঝেতে পা ছড়িয়ে বসে আছে নীর, একটা পা ভাঁজ করে আরেকটা সোজা রেখে। এক হাতে হুইস্কির গ্লাস ধরে মাথা এলিয়ে দিয়েছে বিছানায়। সামনেই তার বড় ফ্রেম ঝুলছে, যেখানে প্রাপ্ত বয়স্ক এক পুরুষের কোলে 6 বছরের বাচ্চা মেয়ে, আর পাশেই দাঁড়িয়ে আছে 14 বছরের এক বালক। তিনজনার মুখেই ফুটে আছে অমায়িক হাসি। নীরের চোখের পাতা বন্ধ হয়ে এল। নিজের ঘরে অন্য কারো বিচরণ টের পেতেই চোখ খুলে তাকাল নীর। রিয়াজ নীরের পাশে বসে পড়ল। নীর সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে বসে রইল, যেন কোনো একটা জড় বস্তু, যার মধ্যে না আছে অনুভূতি আর না আছে প্রাণ। রিয়াজ এবার অধৈর্য গলায় কিছুটা ব্যঙ্গ করেই বলে উঠল, তোমার কালো সম্পদগুলো কি ফুরিয়ে গেছে ভাইয়া? নাকি কালো পাহাড়ে কীট ধরেছে, যে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে যেতে দিল শুধুমাত্র হসপিটাল বিলের জন্য? আমার জানা মতে তোমার ফ্যাক্টরিগুলো এখনও চলছে, রাইট? নীর হালকা হাসল, মাথা ঘুরিয়ে রিয়াজের দিকে তাকিয়ে সম্পূর্ণ হুইস্কি রিয়াজের মুখে ছুড়ে দিল। আকস্মিক কাণ্ডে হোঁচকচিয়ে উঠল রিয়াজ। কিছু বলতে যাবে তার আগেই নীরের ভারী গম্ভীর কণ্ঠ কানে এল তার। সে কোনো সাধারণ রমণী নয়। তোর কি মনে হয় তার চিকিৎসা করানোর জন্য আমার কালো টাকার প্রয়োজন পড়বে? এই কালো পৃথিবীর কিছু সংস্পর্শে তাকে আমি নিব না। নীর এখনও এতটা হেরে যায়নি যে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে না। রিয়াজ নিষ্পলকভাবে চেয়ে রইল নীরের দিকে। নীরকে সে বুঝতে পারে না, কখন কি বলে কখন কি করে সেটা একমাত্র নীর ছাড়া আর কেউ জানে না। তাহলে কেন যেতে দিল ওকে ভাইয়া? নীর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাকে ঘৃণা করি তার সবটাই ঘৃণিত হওয়ার দরকার রিয়াজ। শুধু আমি কেন? আদ্রিতার উচিত আমাকে ঘৃণা করা, আর সে ওইটাই করবে। তার মনে আমি 1% জায়গা রাখব না যেখানে আমার জন্য তার ভালো লাগা তৈরি হবে। তার স্বপ্নেও যদি আমি কোনোদিন আসি, তাও ঘৃণাতে জড়িয়েই আসব। রিয়াজ কি বলবে ভেবে পেল না। এই দুইজনার এই ঘৃণা খেলা তার ভালো লাগছে না। দীর্ঘ 14 বছর ধরে দেখে আসছে সে নীরকে এই ঘৃণার অনলে জ্বলতে। নিজেকে ভেঙে গুড়িয়ে আজ নীর এই জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে। কিন্তু আর কত? এই ঘৃণার কি শেষ হবে না? এই খরার তাপ পেরিয়ে কি বসন্তের হাওয়া দোলা দিবে না তার ভাইয়ার মনে? তাহলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন বাঁচাতে গিয়েছিলে তাকে? তুমি তো জানতে এরফ্রাড তোমাকে শেষ করার ছক কষে রেখেছে, তাহলে কেন? প্লিজ বলো না মিথিলার জন্য গিয়েছিলে। আদ্রিতাকে আমি ঘৃণা করি, তাকে আঘাত করার, কষ্ট দেওয়ার সবটা করার অধিকার আমার আছে, অন্য কারো না। আমার মুখ থেকে স্বীকার কেড়ে নেওয়া এতটা সহজ না, ব্যাপারটা তুই ভালো করেই জানিস। কেন এই ঘৃণা তোমার মনে ভাইয়া, তাও শুধুমাত্র আদ্রিতাকে ঘিরে? শুনেছিলাম নাহিদ খানের বড় ছেলেও আছে, আদ্রিয়ান খান। তাহলে তার সাথে কোনো প্রতিশোধ ঘৃণা নেই কেন? নীর আবারও হাসল। যে সম্পূর্ণ টাই ফাঁকা, তার সাথে আর কি প্রতিশোধ খেলব? সে নিজেই তো বাবার ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত পথিকের মতো ঘুরেছে, আর আদ্রিতা শুধু নাহিদ খানের মেয়ে হওয়ার জন্য ঘৃণিত না। আমি নীর এইসব বাবার বদলা সন্তানের থেকে নেওয়ার মতো মানুষ না। আর কি করেছি আমি আদ্রিতার সাথে? প্রতিশোধের পটাও তো নিলাম না এখনো, উল্টা সেদিন আমি টাকা দিয়েছিলাম বলে আজ তার বাবা বেঁচে আছে। আর কি চাই সে? আমার সবচেয়ে বড় শত্রু হওয়ার শর্তেও আমি তার বাবার প্রাণ বাঁচিয়েছি। আর কি চাই সে? তাহলে তাকে বিয়ে করেছিলে কেন? কারণ ড্যাড ওই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চেয়েছিল, ব্যাস, সেই জন্যই, আর কোনো কারণ নেই। আমি জানি আমার ড্যাড আজ হোক কাল হোক কোমা থেকে বের হয়ে আসবেই, আর সেদিন যেন এই মেয়েটা আমার বাবার ইচ্ছা পূরণ হিসেবে সামনে আসে, আমার স্ত্রী হিসেবে আমার ড্যাডের খেদমত করে, সেজন্যই তাকে সেদিন বিয়ে করেছিলাম, দ্যাটস ইট।
রিয়াজ আর কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। তার মাথা কাজ করছে না। মীর চাইছে টাকি, এটা বুঝা খুব বেশি দরকার, নয়তো এইভাবে আর কতদিন চলবে। আদ্রিতা চোখ খুলতেই নিজের পাশে আদ্রিয়ানকে দেখে চোখ ফিরিয়ে নেয়, তার আগে পুরো কেবিন একবার আর চোখে নজর বুলায়। তার চোখ মন দুইটাই যেন কাউকে খুঁজে চলেছে, কিন্তু কাকে জানা নেই আদ্রিতার। এদিকে আদ্রিতার এইভাবে চোখ ফিরানো দেখে আলতো হাসে আদ্রিয়ান। বোনটা তার বরাবরই অভিমানী, 5 বছরেও এই অভিমানের এক অংশও কমাতে পারেনি সে। আদ্রিয়ান বুক ভরে শ্বাস নিয়ে বলে ওঠে, খুব ছোট ছিলাম জানিস আদর, কেবল হয়তো ক্লাস 2তে উঠেছিলাম, নিজে থেকে খেতেও পারতাম না ঠিকভাবে। সব সময় আম্মু খাইয়ে দিত। কিন্তু একদিন হুট করেই আমাকে বাবা হোস্টেলে রেখে আসে। আমার তখন বয়স কত হবে, 6 বছর কিংবা 7 বছরের একটা বাচ্চাকে হোস্টেলে দেওয়া হলো, তার অবস্থা কল্পনা করতে পারছিস আদর? প্রতি সপ্তাহে মা আসত বিকালে, কত কান্নাকাটি করতাম আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মা নিত না, হয়তো নিতে চাইত কিন্তু বাবার জন্য পারত না। একসময় মানিয়ে নিতে শিখলাম। এরই মধ্যে খবর পেলাম আমার বোন হয়েছে, বড় ভাই হয়ে গেছি আমি। আমার সে খুশির কোনো মাত্রা ছিল না। হোস্টেল থেকে কতবার পালিয়েছি তোর সাথে দেখা করার জন্য, খেলার জন্য, প্রতিবার বাবার রাগের শিকার হতাম। 14 বছর বয়সেই আমাকে পাঠানো হলো বিদেশে। অচেনা অজানা দেশ, অচেনা শহর, অচেনা মানুষ, মানিয়ে নিতে খুব কষ্ট হতো জানিস। একদিন জানলাম উনি নাকি আমার আসলো বাবাই না। কি আজব, ছোট থেকে যার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে চাতক পাখির মতো বসে থাকতাম, দিন শেষে জানলাম সে নাকি আমার বাবাই না। কথাটা বলতে গিয়ে আদ্রিয়ানের গলা যেন ধরে আসছিল, চোখ দুইটা পানিতে পরিপূর্ণ হলেও অশ্রুদের ও যেন চোখ বেয়ে গড়িয়ে পড়া নিষেধে। আদ্রিতা নিজেও প্রস্তুত ছিল না এমন কিছু শোনার জন্য। ধীরে ধীরে বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে থাকল। অ্যাকাউন্টে টাকা চলে আসত মাস শেষে বা বছর শেষে, একসময় পরে সে টাকা নেওয়া বন্ধ করে দিলাম। সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেশ বদলে দিলাম। শুরু করলাম নিজেকে গড়ে তোলার, পায়ের নিচের মাটি শক্ত করার লড়াই। তবুও তোর সাথে যোগাযোগ ছাড়তে পারিনি। পরিবারের সবার কথা আয়াজের মাধ্যমে ঠিক খোঁজ নিতাম। কিন্তু ভাগ্য খারাপ ছিল আমার, সে রাতে আমি মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য একটা গ্রামের মতো এলাকায় গিয়েছিলাম যেখানে নেটওয়ার্ক ছিল না। জায়গাটায় শুধু কয়েকশো মানুষের বসবাস ছিল, না কোনো হসপিটাল, না কোনো সুযোগ সুবিধা। সেখানে ছিলাম 7 দিন। আয়াজ নিজেও দেশের বাহিরে। সব মিলিয়ে যোগাযোগের কোনো অপশন ছিল না। অপশন, তোর কলগুলো আমি অবধি পৌঁছায়নি। আমি সেদিন পারিনি তোর পাশে দাঁড়াতে, বাবার পাশে দাঁড়াতে। আমার এক ভুলের জন্য সেদিন আমার আদর পাখিটার এত কিছু ফেস করতে হয়েছে। আমি নিজেকেই মাফ করতে পারি না। তোর ক্ষমার আশা করি কিভাবে বল? আরাম কর, আসি। আদ্রিতা ফুপিয়ে উঠল। আদ্রিয়ানের কোমর জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। কতদিন পরে সে আশ্রয় পেয়েছে সে। তোমার খুব প্রয়োজন ছিল ভাই, আমি তোমাকে কত খুঁজেছি সে রাতে, আল্লাহর কাছে কতবার প্রার্থনা করেছি কোনো চমৎকার করতে তোমাকে পাঠিয়ে দিতে। সে রাত আমি অনেক কিছু হারিয়েছি ভাই, আমার একটা দোষে আজ আমরা এতিম ভাই। দোষ তোমার না ভাই, দোষ আমার। আব্বু অপারেশন ছাড়াও হয়তো আরও কয়েকদিন বেঁচে থাকত, কিন্তু আমার জন্য আব্বু। আদ্রিতা আর কিছু বলতে পারে না, কান্নায় তার দম আটকে আসছে। আদ্রিয়ান বোনের অবস্থা বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, হুশ, শান্ত হো ভাই, আছে না? ভাই সব শুনবে, এখন আরাম কর। আদ্রিতা দ্রুত মাথা নাড়ায় ডানে বামে। না না, আমি বলবো, আমার বুকের পাথর না নামালে আমি মারা যাব ভাই। কাউকে বলতে পারিনি আমি, সে একটা সপ্তাহ আমার উপর কি পার হয়েছে। আমি আজ বলবো, সবটা বলবো, সব। নিস্তব্ধ পরিবেশকে ক্রমশ ভারী করে তুলছে একের পর এক গুলির শব্দ। আশেপাশের পাখির কিচিরমিচির আর ডানা ঝাপটানোর আওয়াজ গুল জানান দিচ্ছে তাদের আতঙ্কের, কিন্তু তবুও থেমে নেই আয়াজ। নিজের সমস্ত জেদ যন্ত্রণা যেন এইভাবেই দূর করার প্রচেষ্টায় নেমেছে সে। দূর থেকেই এক নারী অবয়বতা অবিকল করে চলেছে, 2 চোখে অশ্রু, কিন্তু তবুও সেখানে মুগ্ধতার অভাব নেই। এক পর্যায়ে বসে পড়ল আয়াজ। চারিদিকে কুয়াশার হালকা আবরণে আবৃত হওয়ার সত্ত্বেও আয়াজ ঘেমে অস্থির। কানে থাকা ব্লুটুথে শোনা যাচ্ছে আদ্রিতার অস্থির কান্নার আওয়াজ। আয়াজ ঘাসের উপরে শুয়ে পড়ল, মন দিল আদ্রিতার কথায়। আদ্রিয়ান,
আদ্রিতার অতীতের কথা শোনার আগেই আয়াজকে কল দিয়েছিল। আদ্রিতা বলতে লাগল, আপনাদের আমি বলি, অতীত। প্রতিদিনের মতোই আদ্রিতা নিজের পড়াশোনা শেষ করে দরজার দিকে তাকিয়ে আছে, এক নজর ঘড়ির দিকে তাকিয়ে উৎফুল্লতার সাথে এগিয়ে গেল দরজার দিকে। এই তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই সদর দরজার বেল বেজে উঠবে। কিন্তু আজ তার ব্যতিক্রম হল, সেকেন্ডের বদলে মিনিট পেরিয়ে গেল, ঘণ্টা এল, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটির বেলের শব্দ কানে আসল না। কি আজব! আদ্রিতা চিন্তিত চোখে তাকাল তার মায়ের দিকে। উনি নিজের স্বামীর এমন দেরিতে আসার ব্যাপারে আগে থেকেই চিন্তায় ছিল, তবুও মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, চিন্তা করিস না মা, আব্বু দ্রুত চলে আসবে। আজ হয়তো কোনো ইনভেস্টিগেশনের জন্য গিয়েছে। কিন্তু আব্বু তো বাড়িতে এসে তারপর বের হয়, তাহলে আজ কেন এমন করবে না? তুমি আব্বুকে কল দেও না। আব্বু কই? কিছুদিন ধরেই চিন্তায় ছিল, আমার ভয় লাগছে আম্মু। মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কল দেওয়ার আগমুহূর্তে বেল বেজে উঠল। আদ্রিতা এক দৌড়ে দরজা খুলতেই দেখতে পেল নিজের বাবার কাঙ্ক্ষিত মুখটি, কিন্তু আজ সে চিরচেনা উৎফুল্লতা নেই, ক্লান্তিতে মেখে আছে তেজি আদলটা। আদ্রিতা নিজের আব্বুর দিকে তাকাতেই নাহিদ খান ক্লান্ত বদনেই এক চিলতি হাসল, মেয়েকে আলতো হাতে বুকে টেনে কপালে চুমু খেয়ে বলে উঠলেন, আমার মিষ্টি মাটাকে বুঝি আজ বেশি অপেক্ষা করিয়ে দিয়েছি? আব্বুর উপরে রাগ করেছে আমার আম্মুটা? আদ্রিতা চোখে পানি নিয়েই বলে উঠল, উহু, তুমি তো আমার হিরো, আর হিরোদের উপর রাগ করতে নেই জানো না? কিন্তু আর দেরি করো না কেমন? তোমার মিষ্টি মা তোমার মতো সাহসী না, তুমি দেরি করলে আমার যে ভয় হয়। নাহিদ খান সোফায় শরীর এলিয়ে বলে উঠলেন, একজন জার্নালিস্টের মেয়ে হয়ে কি আর ভীতু হলে চলে রে মা? তোকে তো সাহসী হতে হবে, আমার শক্তি হতে হবে। আদ্রিতা হেসে বলে উঠে, ওই জন্য তো ভাইয়া আছেই, ভাইয়া তোমার শক্তি হবে আর আমি তোমাদের ছায়াতে থাকব। নাহিদ খান হাসলেন, বুকের কোথাও তার তীব্র যন্ত্রণা হচ্ছে, তার ছেলে যে তার থেকে বহু দূরে আছে, বড্ড অভিমান বুকে চাপা দিয়ে রেখেছে, কিন্তু ছেলেটা যে তার জানল না, তাকে হারানোর ভয় নিয়েই তো সব সময় তাকে দূরে ঠেলে রাখা হয়েছে। আমি তো সবসময় থাকব না রে না, নিজেকে তো নিজেই সামলাতে হবে, তাই না? একটা কথা সবসময় মনে রাখবা, পরিস্থিতি যেমন হোক, যতই জটিল হোক, নিজেকে কারো সামনে নত হতে দিবা না। কেউ যতই তোমাকে নিচে নামাতে চাক, তোমার শক্তি, আত্মবিশ্বাস কোনোটাই খোয়াতে দিবে না, মনে থাকবে? আদ্রিতা মাথা ঝুঁকাল। সেদিন রাতে খুব যত্ন সহকারে নিজের স্ত্রী আর সন্তানকে খাইয়ে দিয়েছিল নাহিদ খান। ঘুমানোর আগে আদ্রিতাকে বলেছিল, তোমার ভাইকে বলবে আমার লকারে তার জন্য একটা জিনিস আছে, আমি মারা যাওয়ার পরে কোনোদিন দেশে আসলো তাকে সে লকারের কথা বলবে। আর তার কোড হলো তাকে প্রথম দেওয়া আমার উপহারের তারিখ, মনে থাকবে? আদ্রিতা অবাক হয়ে মাথা নাড়িয়েছিল। আদ্রিতা চলে যেতে নিলে আবারও নাহিদ খান ডেকে উঠেন, মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকেন অনেকক্ষণ। আদ্রিতা সেদিন যেন খালি অবাক হচ্ছিল। আব্বু, তোমাকে এত অস্থির লাগছে কেন? আম্মুকে ডাকবো? ডাক্তার আঙ্কেলকে আসতে বলবো? ও আব্বু, বলো না কি হয়েছে? নাহিদ খান চুপ থাকেন, নিজেকে সামলে বলে উঠেন, তোমাকে দিয়ে যাওয়ার জন্য আমার কাছে সম্পদ নেই, আছে কিছু শিক্ষা, আর সে শিক্ষা তোমাকে আজীবন মনে রাখতে হবে। এই পৃথিবীতে আপন বলতে শুধু তুমি নিজেকেই পাবে, বাকি সবাই স্বার্থপর। একদিন সবাই রং বদলাবে, তাদের স্বার্থের জন্য তোমাকে আঘাত করবে, কিন্তু যারা স্বার্থ ছাড়া তোমাকে সব দিবে, তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবে, সে শুধু আপন হবে। এইসব কেন বলছো আব্বু? তোমার কিছু হবে না, কিছু না। নাহিদ খান মেয়ের বাচ্চামতে হেসে ওঠেন, আমি জানি তো মা, তুমি থাকতে আমার কিছু হতে পারে? এখনও তো তোমাকে বউ সাজে দেখা বাকি, আমার মাটা লাল বেনারসি পরে লাল টুকটুকে বউ সাজবে। ফ্রক পরে সারাদিন আমার সামনে ঘুরঘুর করে বেড়ানো মেয়েটা, লাল বউ সেজে আলতা পরে তার রাজকুমারের সাথে ঘোড়ার পিঠে উঠে যাবে, আমি বিদায় দিব তাকে। কত কাজ বাকি আমার। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, বলে দিলাম। নাহিদ খান আরও কিছু বলবে তার আগেই তার ফোন বেজে ওঠে, স্ক্রিনের নাম্বারের দিকে তাকাতেই তিনি ঘাবড়ে যান। আদ্রিতা আননোন নাম্বারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে। কার নাম্বার যা দেখে তার আব্বু এতটা ঘাবড়ে গেলেন? নাহিদ খান আদ্রিতাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলতে বলতেই বুক চেপে ধরে মাটিয়ে লুটিয়ে পড়লেন।
নিজের আব্বুর এমন অবস্থা থেকে আদ্রিতা ভাষা হারা হয়ে জড়বস্তুর মতো মেঝেতে বসে রইল। অতিরিক্ত শক পেয়ে মেয়েটা ভুলে গেছে চিৎকার করে তার মাকে ডাকতে। এদিকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দে আদ্রিতার মা ছুটে আসে, নিজের স্বামীর এমন অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠে। আদ্রিতাকে ধাক্কায় ধাক্কায় পাঠিয়ে দেয় নিজের চাচাকে ডাকার জন্য। এই বাড়ি ছেড়ে পরের বাড়িটাই তার ফুফুর, তাই আগে আদ্রিতা সেখানেই ছুটে গেল। ফুফু আর ফুফা মিলে চাচাকে ডেকে নাহিদ খানকে নিয়ে ছুটল হসপিটালে। ঘড়িতে তখন 11:20। ডাক্তার নাহিদ খানকে দেখেই স্পষ্ট জানিয়ে দিল অপারেশন করাতে হবে আর্জেন্ট, আর এর জন্য খরচ পড়বে 25 লক্ষ টাকা। যেহেতু প্রাইভেট হসপিটাল সে হিসেবে চওড়া মূল্য হবে, এটাই স্বাভাবিক। বাড়িতে 5 লক্ষ টাকা থাকলেও বাকি 20 লক্ষ টাকা কই পাবে আদ্রিতা? এদিকে অসহায় মায়ের কান্না, অপরদিকে বাবার নিস্তেজ শরীর। কোনোরকম 5 লক্ষ টাকা জমা দিয়ে আদ্রিতা ছুটে গেল তার বড় খালার ছেলের কাছে। বিশাল রাজকীয় গেট পেরুতেই দুইজন গার্ড এসে আটকে দিল তাকে। তার সামান্য বোরখা আর নেকাবে আবৃত অশ্রু মাখা চেহারাটা। বড়লোক বাড়ির কোনো মেহমান কি আর এত সাদা মাটা ভাবে আসে? অবশ্যই তাদের কাছে উত্তর না। এক প্রকার ধাক্কিয়ে বের করে দিল আদ্রিতাকে। কিন্তু ভাগ্য হয়তো আদ্রিতাকে আরও নিচু করতে চেয়েছিল, কারণ সে সময় গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করেছিল আদ্রিতার খালাতো ভাই আবির। আদ্রিতাকে দেখেই গাড়ি থামাই। কি রে তুই এখানে এত রাতে? কথাটা স্বাভাবিকভাবে বললেও তার চোখে থাকা লালসা টের পেতে খুব বেশি বেগ পোহাতে হয়নি আদ্রিতার। আমার সাহায্যে লাগবে ভাইয়া, ফিরিয়ে দিবেন না অনুরোধ। আমার আব্বু হসপিটালে অ্যাডমিট, 20 লাখ টাকা না দিল ওরা অপারেশন করবে না। আমার আব্বুকে বাঁচাতে সাহায্য করুন ভাইয়া, আমি সব টাকা ফিরিয়ে দিব। আবিরের ঠোঁটে বিচ্ছিরি হাসি ফুটে উঠল। এত ক্যাশ তো বাড়িতে নেই রে, তুই এক কাজ কর, গাড়িতে উঠে আয়, তোকে এক জায়গায় নিয়ে যায়, ওইখানে তুই ঠিক টাকা পেয়ে যাবি কয়েক ঘন্টার মধ্যেই। বাবাকে হারানোর ভয়ে দিক বেদিক শূন্য আদ্রিতা উঠে যায় আবিরের গাড়িতে। এদিকে অনবরত কল করতে থাকে আদ্রিয়ানের ফোনে। তার শুধু আদ্রিয়ানের নাম্বার মুখস্থ ছিল, আয়াজের নাম্বার সে জানত না। আর এত কিছুর মাঝে আয়াজের কথাটা তার মাথাতেও আসেনি। আবির 15 মিনিটের মাথায় গাড়ি থামায়, আদ্রিতাকে বের হতে বলে। আদ্রিতা এত সব চিন্তার মাঝে খেয়ালও করেনি আবির তাকে পতিতা পল্লীর সামনে এনে দাঁড় করিয়েছে। এখানে তুই সব টাকা পেয়ে যাবি, প্রয়োজনের থেকে বেশি বই, কম টাকা পাবি না। তখন আবার আমাকে ভুলে যাস না, আমার কাছেও একবার আসিস। আদ্রিতা তখনও বুঝতে পারেনি আবিরের কথার ভঙ্গি। হঠাৎ তার টনক নড়ে আশেপাশে তাকাতেই তার বুক কেঁপে উঠে, শিরদাঁড়া বেয়ে উষ্ণ ঘাম গড়িয়ে পড়ে। কেমন বরফে পরিণত হয়ে সেখানেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। নিয়তি তাকে এমন এক পর্যায়ে দাঁড় করাবে তার অনুমান ও সে কয়েক ঘন্টা আগে করতে পারেনি। আদ্রিতা আর বলতে পারে না, এইটুকু বলেই তার হেঁচকি উঠে যায় কান্না করতে করতে। আদ্রিয়ান বোনকে বুকে আঁকড়ে ধরে, তার দুই চোখেও পানি, আয়াজের চোখে স্পষ্ট অপরাধ বোধ। কিন্তু তারা জানে না তাদেরকে ছাড়াও আরও একজন কথাগুলো শুনেছে, তার চোখে কষ্ট বা অপরাধ বোধের লেশমাত্র নেই। তার ধূসর গোলাটে চোখের রক্তিম বর্ণ জানান দিচ্ছে কারো কপালে জম আসছে, তার চোখের আগুনে খুব তাড়াতাড়ি কেউ ভস্ম হতে চলেছে। আদ্রিয়ান বোনের মাথায় হাত বোলাতে বোলাতে বলে ওঠে, ব্যাস অনেক হয়েছে আজকে এতটুকুই, বাকিটা পরে বলিস, এখন ঘুমা। মাথায়ের বেশি চাপ দিতে হবে না, আমি বাহিরেই আছি, ঘুমা। আদ্রিতা এবার মেনে নেই আদ্রিয়ানের কথা। চুপচাপ বিছনায়া মাথা এলিয়ে চোখ বন্ধ করে ফেলে। আদ্রিয়ান কেবিন থেকে বের হয়ে ফোন কানে ধরে। সবটাই তো শুনলি আয়াজ, এবার আমাদের কাজ কি খুব ভালো করেই জানিস নিশ্চয়? আয়াজ শান্ত চোখে দূর আকাশের দিকে তাকিয়ে থাকলেও তার ঠোঁটের ক্রোড় হাসি দূরে দাঁড়ানো রমণীর হৃদয় কাঁপিয়ে তুলল। দ্রুত পায়ে সে জায়গা ত্যাগ করার সময় অসাবধানতার কারণে তার গলার চেইন খুলে সেখানেই পড়ে যায়। আয়াজ সবটা বুঝেও চুপচাপ বসে গুনগুন করে গেয়ে ওঠে, হেল দিল তুঝকো সুনাতা, দিল अगर यह बोल पाठ, बखुदा तुझको है चाहता जान, चेहरा संग जो पैल बिटाटा, वक्त से मेन वो मांगलाटा, याद करके मुस्कराता हा। তুমি নিজেও জানো না লিটল বার্ড, তোমার চোখ বেয়ে গড়িয়ে পড়া প্রতিটা অশ্রু কোণার হিসাব ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে। সে তোমাকে নরকের দরজায় দাঁড় করিয়েছিল না? আই প্রমিজ, আমি তাকে নরকের ভ্রমণ করিয়ে আনব।
সে ছটফট করে রেহাইয়ের ভিক্ষা চাইবে কিন্তু দয়া দেখানোর মানুষ ভাবে না। তার প্রতিটা চিৎকার তোমার চোখের পানির হিসাব হয়ে প্রতিধ্বনি হবে। এটা আমি আয়াজ কায়সার তোমাকে এই নিশি রাতে কথা দিলাম। আসিফ হতভম্ব হয়ে নীরের ঘরে প্রবেশ করতেই থতমত খেয়ে যায়। চাকু আর বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়ানো মানুষটা নাকি রং তুলি নিয়ে সাদা ক্যানভাসে আঁকাউকি করছে। আসিফ মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে বলে ওঠে, ভাই আমাদের বের হতে হবে, মন্ত্রীর লোক গোডাউনে ঝামেলা করছে। বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আমাদের যাওয়া প্রয়োজন। আমি বুঝতে পারছি না তারা ওই গোডাউনের লোকেশন পেল কিভাবে। নীর পেইন্টিং করতে করতে ভাবলেশহীনভাবে বলে উঠল, আমি নিজেই দিয়েছি, আর কে দিবে? কার বুকে এত বড় কলিজা আছে? যাই হোক ওইসব বাদ দে, এদিকে আয় তো। আসিফ দেখ তো কেমন লাগছে দেখতে। আসিফ এগিয়ে আসে পেইন্টিংয়ের দিকে তাকাতেই আপন মনেই নিজের বুকের উপর হাত চলে যায়। ভয় ভয় চোখে একবার তাকায় পেইন্টিংয়ের দিকে, আরেকবার তাকায় নীরের দিকে। এমন ভয়ঙ্কর পেইন্টিং একমাত্র নীরের দ্বারায় যে সম্ভব তাতে কোনো সন্দেহ রইল না তার। ভাই এমন দৃশ্য কেউ স্কেচ বুকে করে? আমার নরম হার্ট এখনই লাফিয়ে বের হয়ে আসত। একটা মানুষের বুকে বসে তারই কলিজা বের করে বসে হাসা নিষ্ঠুর এই চিত্র কিভাবে আপনার মাথায় আসে? মানুষের কলিজা বের করতে আমার বেশ মজাই লাগে বুঝলি আসিফ। আর যদি হয় আমার জিনিসের দিকে নজর দেওয়া মানুষদের কলিজা, ইটস টেস্টস ইয়াম্মি। নীরের বচন ভঙ্গি আর চোখের রক্তিম আভা দুইটাই আসিফের রক্ত হিম করে দিতে যথেষ্ট। ভাই আপনি ঠিক আছেন? নীর রহস্যময়ী হেসে ছবিটাই আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনটা মুহূর্তে ছাই করে দিল ছবিটিকে। নীর সে গরম ছাই হাতে নিয়ে বলে উঠে, আমাদের জীবনও ঠিক এমনই ছাই বুঝলি আসিফ, যার প্রতিটা ধূলিকণাতে ভুল সিদ্ধান্তে পরিপূর্ণ। আমার ড্যাড খুব ভালো মানুষ ছিল আসিফ জানিস, ন্যায় সত্যবাদী ব্যারিস্টার আমিরুল চৌধুরী, যার 15 বছরের ক্যারিয়ারে কোনো কালো দাগ ছিল না। কিন্তু একদিন কালো দাগ পড়ে গেল, আর এমনভাবে পড়ল যে আমার ড্যাডকে আমার থেকে কেড়ে নিল। তাও কার জন্য জানিস? আসিফ প্রশ্নবোধক চোখে তাকাল, তার প্রিয় দুই মানুষের জন্য। ড্যাডের সবথেকে প্রিয় বন্ধু আর তার আদরের বারবি ডলের জন্য। কি অদ্ভুত ব্যাপার! তাই আসিফ যে মেয়েটার একটা মিথ্যা কথা আমার থেকে আমার ড্যাডকে এতটা দূরে সরিয়ে দিল, আমি চেয়েও তাকে আঘাত করতে পারছি না, তার থেকে প্রতিশোধ নিতে, তাকে নিচু বা অপমান করতে কিছু করতে পারছি না। সে হাসছে আসিফ, আর আমি সে হাসি টিকে থাকতে দিচ্ছি। আধার হয়ে তাকে গ্রাস করার জায়গা আমি নিজেই তার আলোতে প্রবেশ করছি। এ কেমন প্রতিশোধ? তাহলে কি আমি হেরে যাচ্ছি আসিফ? আমি নিজের ড্যাডকে দেওয়া কথা রাখতে পারিনি? আসিফ অসহায় বোধ করছে, কারণ এই প্রথম তার কাছে উত্তর নেয় নীরকে দেওয়ার মতো। সে উত্তরহীন দাঁড়িয়ে রয়, যা সহ্য হয় না নীরের। অনেক হয়েছে আসিফ, এবার সব লিমিট ছাড়িয়ে যাব। এবার প্রতিশোধের এমন খেলায় আমি নামব যার প্রতিটা পাতা সবাইকে ভাবতে বাধ্য করবে, সবাইকে শিখাবে প্রতিশোধের নতুন ভাষা। ভিলেনের প্রতিশোধের আগুন কতটা ভয়াবহ হয় তা সম্পূর্ণ পৃথিবী জানবে। খোঁজ লাগা আসিফ নাহিদ খান কোথায় আছে? কোনো গর্তে লুকিয়ে আছে। আমি তাকে চাই। আসিফ মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। আর নীর উঠে ফ্রেশ হয়ে কালো স্যুট পরে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যেতে। বিকালের দিকেই আদ্রিতাকে ডিসচার্জ দেওয়া হবে। দুর্বলতার জন্য একটু বেশি সময় রাখা হয়েছিল তাকে। আদ্রিয়ান বাড়িতে গেছে ফ্রেশ হতে, আদ্রিতার জন্য খাবার নিয়ে আসতে। অবশ্য সে যেতে চায়নি, আদ্রিতা নিজেই পাঠিয়েছে জোর করে, তার নাকি হসপিটালের খাবার ভালো লাগছে না। আদ্রিতা বসে বসে মেহেরের সাথে কথা বলছিল, এমন সময় তার কানে আসে শীষ বাজানোর শব্দ। স্বাভাবিক এই হুইসেলের আওয়াজেও কেন যেন আদ্রিতার বুক কেঁপে ওঠে। অন্ধকার সে রাতের স্মৃতি মাথায় আঘাত করতেই ঘেমে অস্থির হয়ে ওঠে। তাকে আরও ঘাবড়ে দিতে রুমে প্রবেশ করে নীর। ঠোঁটের কোনোয় তীক্ষ্ণ বাঁকা হাসি, চোখে কালো চশমা। হ্যালো সুইট হার্ট, কথাটা বেশ টেনেই বলে নীর। আদ্রিতা ভয় পেল, নিজেকে গুটিয়ে নিতে চাইল। চশমার আড়ালেই নীরের ভ্রু কুঁচকে গেল। সে এর আগে আদ্রিতাকে রেগে যেতে, অবজ্ঞা বা ঘৃণার নজরে তাকাতে দেখেছে, কিন্তু ভয় কোনোদিন আদ্রিতাকে পেতে দেখেনি সে। তাহলে? নীরের মেজাজ বিগড়ে গেল, শান্ত চোখ দুইটা আবারও অশান্ত হয়ে উঠল। নীর রেগে আকড়ে ধরল আদ্রিতার চোয়াল, দাঁতে দাঁত পিষে বলে উঠল, খবরদার সুইট হার্ট,
নিজের রং পাল্টালে জান বের করে নিব কসম। এই ভয় ভয় খেলা আমার সাথে খেলবি না। এই দুই চোখে ভয় দেখলে আমি তোর চোখ গেলে দিব, আর এটা আমি হলফ করে বলে রাখলাম। নিজের জীবনের প্রতি মায়া থাকলে ভুলেও ভয় পাওয়ার নাটক করবি না, নয়তো তোর বাপের আগে তোকে উপরে পাঠিয়ে দিব। আদ্রিতা ব্যথায় কুকিয়ে উঠে নীরের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠে, কেন এত ঘৃণা আমার আর আমার বাবার প্রতি? কি করেছি আমরা আপনার? নীর রাগে নিজের হুঁশ হারিয়ে বলে উঠে, আজ তোর আর তোর বেঈমান বাপের জন্য আমার ড্যাড কমায়। শুধুমাত্র তোদের জন্য। আদ্রিতা বুঝল না নীর কেন এই কথা বলল, নিজেও তেজ আর কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে, কি সব বলছেন কি আপনার বাবা? আর কি করেছি আমি আর আমার বাবা? নীরের হুঁশ ফিরে সে কি বলে ফেলেছে। আদ্রিতার মন ঘুরাতে অবাস্তব এক কাণ্ড করে বসে, আর সে সময় কেবিনে প্রবেশ করে আয়াজ। কেবিনে প্রবেশ করতেই আয়াজের পাজোড়া থমকে যাত, শান্ত চোখ জোড়া মুহূর্তে ক্রোধে পরিপূর্ণ হয়ে যায়। এক ঝটকায় আদ্রিতার উপর থেকে নীরকে সরিয়ে নাক বরাবর ঘুষি মারতেই নীর দুই পা পিছিয়ে যায়। ঘুষির কারণে নীরের নাকের পাশ দিয়ে রক্ত বেরিয়ে আসে। নীর নিজের নাকে হাত দিয়ে রক্তের স্রোত টের পেতেই নীর তাচ্ছিল্যের হাসে। আদ্রিতা চোখের কোণা দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে নিজের অজান্তেই। নীর তা দেখে আয়াজের দিকে তাকায়, তার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে সজোরে গালে ঘুষি মেরে দেয়। নীর তো দুই কদম পিছনে সরে গিয়েছিল, কিন্তু আয়াজ ফ্লোরে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। আদ্রিতা আতকে উঠে বেড থেকে নামতেই নিলেই নীর আদ্রিতাকে বেডের সাথে চেপে ধরে চোখের দিকে তাকিয়ে বলে উঠে, খবরদার সুইট হার্ট, অন্য পুরুষের চিন্তা মাথাতে আশ্রয় জানিয়ে নিব ওই পুরুষের, তাও তোর সামনে। তাই ভুলেও তার চিন্তায় এক পাও নিচে রাখবি না, আর না তোর চোখে কোনো ব্যথা ফুটে উঠবে। তোর চিন্তা, তোর কষ্ট, তোর হাসি, তোর ঘৃণা, সবটাই আমিতে সীমাবদ্ধ থাকতে হবে, মাথায় ঢুকিয়ে নে। আদ্রিতা ফুপিয়ে উঠে নীরের বুকে আঘাত করতে করতে বলে উঠে, আপনি আর কতটা নিচে নামবেন নীর চৌধুরী? আর কতটা? আর কত ঘৃণা জন্ম দিবেন নিজের জন্য? আপনার কি ক্লান্তি লাগে না? কি ব্যাপার সুইটহার্ট, এই কান্না কিসের জন্য? এই ছটফট কিসের জন্য? আমাকে ঘৃণা করার জন্য, নাকি আমাকে ঘৃণা করতে না পারার জন্য? হ্যাঁ, কি আজব ব্যাপার সুইটহার্ট, এত ভালোবাসা? আদ্রিতা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। নীর আদ্রিতার গালে হাত দিবে তার আগেই আয়াজ আবারও তার কলার চেপে ধরে। সে মারতে যাবে তার আগেই নীর রাগে হিসহিসিয়ে বলে উঠে, কলার ধরেছিস ভালো কথা, কিন্তু কলারটা কার ঘাড়ে আছে এটা আগে দেখে নেওয়া উচিত ছিল তোর, আয়াজ কায়সার। কথাটা বলেই নীর আয়াজের দুই হাত নিজের কলার থেকে ছাড়িয়ে বুক বরাবর লাথি দিতেই আয়াজ ছিটকে যায়। কিন্তু থেমে থাকে না দুইজনার এই যুদ্ধে, ভয় গুটিসুটি মেরে এক কোণে বসে থাকে আদ্রিতা। দুইজনেই আহত, কিন্তু কেউ থামার নাম নিচ্ছে না। দুইজনার মাথাতেই যেন রক্ত উঠে গেছে। নীরের চোখে ভাসছে সেদিন আদ্রিতা কিভাবে ছুটে আয়াজকে জড়িয়ে ধরেছিল, অপরদিকে আয়াজের চোখে ফুটে উঠেছে নীর আদ্রিতার গলায় মুখ ডুবিয়েছিল। দুইজনেই ছাড় দিতে প্রস্তুত না। আদ্রিতা এবার নিচে নেমে আসে। নীরকে আর আয়াজকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টায় লেগে যায়। আয়াজ তা দেখে বলে উঠে, সরে যাও লিটিল বার্ড, আজকে আমি এর শেষ দেখে ছাড়ব। সাহস কি করে হয় তোমার দিকে হাত বাড়ানোর? নীর হেসে ফেলে, সাহস দেখবি নাকি? আয়াজ রাগে কিছু বলতে যাবে তার আগেই নীর আয়াজকে ছেড়ে এক টানে আদ্রিতাকে নিজের বুকে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আদ্রিতার চোখ দুইটা বড় বড় হয়ে যায়। চোখের সামনে ভেসে উঠে প্রথম চুম্বনের ঘটনা, সাথে সাথেই চোখে পানি ছলছল করে উঠে। পানি গড়িয়ে পড়ার আগেই নীর আদ্রিতাকে ছেড়ে দেয়। নিজের ঠোঁট মুছে আয়াজের দিকে ফিরতেই আয়াজ নীরের কপালে বন্দুক ঠেকায়। আরে ধুর, এইসব বাচ্চাদের খেলনা দিয়ে ছোটবেলা থেকে খেলে আসছি, এখন আর এইসব দেখে ভয় পাওয়ার সময় আছে নাকি? সাহস থাকলে চালিয়ে দেখা। আয়াজ তাচ্ছিল্য হেসে বলে উঠে, ক্রিমিনালের সন্তান আর কি নিয়ে বড় হবে এইসব অস্ত্র ছাড়া? নীর হাত মুষ্টিবদ্ধ করে ফেলে তবুও ঠোঁটে মেকি হাসি ফুটিয়ে বলে উঠে, তোর মতো জারদ সন্তান তো নয়, সে যাই হোক তার মা নাকি পতিতা পল্লীর ছিল। তুই শিউর তো তুই কায়সার এহমাদের ছেলে? না মানে বুঝতেই তো পারছিস।
কথাটা বলেই নীর হেসে উঠে। আয়াজ রেগে বন্দুকের পিছন দিয়ে নীরকে আঘাত করতে শুরু করে। নীর প্রতিরোধের চেষ্টাও করে না। আদ্রিতা আর এইসব সহ্য করতে না পেরে আয়াজের থেকে নীরকে ছাড়িয়ে নীরের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। এতক্ষণ হাসি মুখে প্রতিটা আঘাত সহ্য করলেও আদ্রিতার হাতের সামান্য থাপ্পড়ে নীরের কপালে প্রতিটা শিরা উপশিরা ফুটে উঠে। চোখের লাল শিরাগুলো দেখে ভয় পেয়ে যায় আদ্রিতা। নিজের অজান্তেই 2 কদম পিছিয়ে যেতেই আয়াজের বুকের সাথে পিঠ ঠেকে যায়। আয়াজ এক হাত দিয়ে আদ্রিতাকে আগলে নেয়। নীর রক্ত ভরা থুতু ফেলে বলে উঠে, কাজটা ঠিক হলো না সুইট হার্ট, একদম না। তোমার নরম হাতের ছোঁয়াই আমার সমস্যা ছিল না। এমন থাপ্পড় বউয়ের হাতে খাওয়াই যায়। এই তুলার থাপ্পড় খেতে আমি রাজি, কিন্তু আমি যা ভাবছি তা না হয়ে আঘাতটার আসলো কারণ যদি আয়াজ হয় তাহলে এর ফল কি হতে চলেছে তা তুমি কল্পনাও করতে পারবে না সুইট হার্ট। আদ্রিতা রাগে চিৎকার করে বলে ওঠে, কি করবেন? রাতের অন্ধকারে তাকে তুলে নিয়ে যাবেন? নাকি আমাকে? এছাড়া আর কি পারবেন? আর কোনো বালের ক্ষমতা আছে নাকি আপনার? নীর আদ্রিতার দিকে এগিয়ে আসতে নিলে আয়াজ আদ্রিতাকে নিজের পিছনে আড়াল করে নীরের মুখোমুখি হয়ে দাঁড়ায়। যা ছিঁড়তে পারিস ছিঁড়ে নে। পিঠ পিছনে আক্রমণ করবি নাকি সামনে, ওইটা তোর ইচ্ছা, কিন্তু নিজের লিমিট ছাড়িয়ে যাস না, নয়তো আয়াজ কায়সার নিজের আসল রূপে আসলো তোর পরিণতি কিভাবে কেউ ভাবতে পারবে না। আর মনে রাখবি লিটিল বার্ডের দিকে আসা প্রতিটা আঘাতের সামনে আয়াজ বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকবে। নীর হাসল, আমি কোনো হিরো নই, আমার কোনো সীমা নেই, আমি কোনো বাঁধনে আবদ্ধ নই না, আমি প্রেডিক্টেবল। আমি কখন কি করি আমি নিজেও জানি না। আর যখন আমি না জেনে কাজ করি তখন তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয় তা অন্ধকার জগতের কারও অজানা নয়। আয়াজ কিছু বলবে তার আগেই আদ্রিতা বলে ওঠে, আপনি আয়াজ ভাইকে নিজের মতো মনে করার ভুল করবেন না। আয়াজ ভাইয়া আপনার মতো জঘন্য মানুষ খুন করে বেড়ায় না। তার আপনার মতো কালো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আদ্রিতার কথা শুনে নীর হেসে দিলও আয়াজ ঘাবড়ে যায়। আয়াজকে ঘাবড়াতে দেখে নীরের যেন আরও মজা লাগছে। তাহলে বন্দুকটা তার হাতে কি করছে সুইটহার্ট? উইটা সেফটির জন্য। উপোস তাই নাকি বোকা সুইটহার্ট? আদ্রিতাকে আয়াজের পিছন থেকে টেনে বের করে আনে নীর। আয়াজ বাধা দিতে গেলে সরাসরি তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তার পায়েই গুলি করে দেয় নীর। আয়াজ ব্যথায় কুকিয়ে উঠে। আদ্রিতা ভয়ে চিৎকার করে উঠলে নীর আদ্রিতার ঠোঁটে আঙুল ছুঁয়ে আদ্রিতার কোমর টেনে আরও কাছে নিয়ে আসে ছুঁয়ে। তোমার অধর জোড়া একদম লাল মিষ্টির মতো ইয়াম্মি। আই ওয়ান্ট টু টেস্ট ইট ওয়ান্স অ্যাগেন। মে আই? কি ভদ্র ভাষায় করা অসভ্য এই আবদারের বিনিময়ে কি প্রতিক্রিয়া করা উচিত জানা নেয় আদ্রিতার। আয়াজ ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, ওর থেকে দূরে থাক নীর, তোর নাম নিশানা আমি মিটিয়ে দিব, এটা আমার প্রতিজ্ঞা রইল। হুশ, একদম রোমান্সে ডিস্টার্ব করবি না, নয়তো এরপরের গুলি বুকে বিঁধবে। সুইট হার্ট, তুমি কি চাও গুলি চালাবো নাকি ঝটপট একটা চুমু খাবা? দেখো বেচারার কিন্তু এমনিতেই অনেক রক্ত বেরিয়ে গেছে, যখন তখন মরে টরে যেতে পারে। আদ্রিতা ফুপিয়ে ওঠে, আপনি এত খারাপ কেন নীর চৌধুরী, কেন? নীর হাসে, ভিলেনদের যে ভালো হতে নেয় সুইটহার্ট, এই সমাজ তাদের ভিতর থেকে অনেক আগেই এই গুণ কেড়ে নেই, তাই তাদের থেকে ভালো গিরি আশা করা নেহাত বোকামি, তাই এখন ঝটপট চুমুটা খাও তো। আদ্রিতা একবার তাকায় আয়াজের দিকে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আয়াজ অর্ধচেতন হয়ে পড়ে আছে। আদ্রিতা স্বার্থপর এর মতো চাইলেও পারছে না এখান থেকে বেরিয়ে যেতে। আর সে জানে চাইলেও সে বের হতে পারবে না, আর না পারবে কাউকে সাহায্যের জন্য ডাকতে, কারণ যদি পারত তাহলে এতক্ষণে এত আওয়াজ শুনে বাহির থেকে যে কেউ ছুটে আসত সাহায্যের জন্য। কিন্তু এত সময় ভিতরে এত কিছু হয়ে গেল তবুও কাকপক্ষী ও আভাস পেল না আদ্রিতা। আদ্রিতার দেরিতে নীর আর ধৈর্য ধরতে পারল না, নিজেই আদ্রিতার অধর জোড়া আঁকড়ে ধরে নিজের সুধা মিটাতে থাকল। আর আদ্রিতা জড়বস্তুর মতো দাঁড়িয়ে নিজের উপর হওয়া অত্যাচার মেনে নিতে থাকল। নীরের বাগান বাড়ি থেকে বের হওয়ার পরের অতীত। আদ্রিতা নীরের বাগান বাড়ি থেকে বের হয়ে এক প্রকার দৌড়ে হসপিটালের দিকে ছুট লাগায়। পথে কোথায় স্যান্ডেল খুলে গেছে তাও খেয়াল করেনি সে, তার উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছানো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
হসপিটালের সামনে আসতেই পাজোড়া থমকে যায় আদ্রিতার। একটু দূরেই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার মা। মুখে ওড়না চেপে কেঁদে চলেছে অনবরত। ফুফু আর খালা মিলে সামলাতেও হিমশিম খাচ্ছে তাকে। আদ্রিতার পাজোড়া আজ তার সাথে বেইমানি করছে, প্রতিপদে সে এগিয়ে যেতে পারছে না। এই ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হতে। এমনটা তো হওয়ার কথা ছিল না। তার আব্বু তো তাকে কথা দিয়েছিল তাকে ধুমধাম করে বিদায় করবে, রানী সাজিয়ে তার রাজকন্যাকে রাজার হাতে তুলে দিবে, তার সন্তানদের কোলে নিয়ে ঘুরবে। তাহলে কেন কথার খেলাপ করা হলো? কেন সে তার বাবাকে এইভাবে হারিয়ে ফেলল? আদ্রিতা বসে পড়ল রাস্তাতে। নিজেকে সামলাতে ব্যর্থ আদ্রিতা চিৎকার করে ডাকে, আব্বু! অশান্ত পরিবেশ যেন থমকে গেল সে এক চিৎকারে। গগনটাও বুঝি কেঁপে উঠল, আকাশটাও যেন মন খারাপ করল, তারাগুলো লুকিয়ে গেল মেঘের আড়ালে। ভোরের আলো ফুটে উঠল, সূর্য তার তাপ ছড়াতে আরম্ভ করল। আজ চৈত্রের পহেলা। চৈত্র মাসের কড়া তাপের মতো আদ্রিতার জীবনেও হয়তো খরার শুরু হল। তাকে সুখে মুড়িয়ে রাখা চাদরটা যে আজ চিরতরের জন্য বিদায় নিল। এতক্ষণে নওরিন বেগমের দৃষ্টি গেল আদ্রিতার দিকে। সাথে সাথেই চোখে পানির জায়গায় দেখা গেল রাগের অগ্নি। আদ্রিতার সেদিকে ধ্যান কই? সে তো ব্যস্ত নিজের আব্বুর মুখটা দেখার চেষ্টায়। আকস্মিক গালে তীব্র যন্ত্রণায় মাথা ঘুরে ওঠার উপক্রম হল আদ্রিতার। আদ্রিতা অশ্রুসিক্ত চোখে তাকাল নওরিন খানের দিকে। কিন্তু মায়া করলেন না তিনি, রাগী কণ্ঠে বলে উঠলেন, কেন এসেছিস তুই? তোর মতো অপবিত্র মেয়েকে আমি দেখতে চাই না। তোর মতো অপয়া বেহেলাজ, পতিতা, বেশ্যা আমার মেয়ে হতে পারে না। কার সাথে রাত কাটিয়ে এসেছিস তুই? আরে আমার স্বামী যদি টাকার অভাবে মারা যেত তাও আমি মেনে নিতাম, নিজের ভাগ্যকে দোষারোপ করে নিতাম। সে লোকটা শান্তিতে নিজের সম্মান নিয়ে কবরে যেতে পারত, কিন্তু তুই কি করলি বল আমাকে? ওই লোকটাকে শান্তিতে মরতেও দিলই না তুই। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিজের সম্মানকে কুলসিত হতে দেখে গেছে লোকটা। কথাটা বলেই আদ্রিতার মুখে ছুঁড়ে ফেলল কিছু ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পতিতা পল্লীর দরজায় দাঁড়িয়ে আছে আদ্রিতা, সেখান থেকে গাড়িতে উঠেছে, আর নীরের চুমু খাওয়ার দৃশ্য সবটাই ছবিতে বন্দী। আদ্রিতা পাথরের মতো বসে আছে, তার কানে বেজে চলেছে তার মায়ের বলা পতিতা, বেশ্য। কাপা কাপা হাতে ছবিগুলো তুলতেই আদ্রিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার বুঝতে বাকি থাকে না কেন তার মা এইসব কথা বলছে। আপনি এতটা নীচ রুদ্র চৌধুরী? একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? কেন করলেন এমন? আপনি কি দোষ ছিল আমার? আমি তো জানি আপনার কাছে। আপনি নিজে আমাকে নিয়ে এসেছিলেন নিজের দরজায়। কেন আমার বাবার এমন মৃত্যুর কারণ হলেন আপনি? কেন আজ আমার মা আমার থেকে মুখ ফিরিয়ে নিল? সবটার উত্তর আপনাকে দিতে হবে, সব উত্তর আমি চাই নীর চৌধুরী। আদ্রিতাকে বিড়বিড় করতে দেখে নওরিন খান ঘৃণায় আদ্রিতার দিকে থুতু ছুঁড়ে মেরে বলে ওঠে, আর কোনোদিন ও আমার চোখের সামনে আসবি না, তোর ওই মুখ আমি দেখতে চাই না। এরপরেও যদি আমার ত্রিসীমানায় প্রবেশ করিস আমার মরা মুখ দেখবি তুই। আদ্রিতা হাসে, সে হাসিতে তাচ্ছিল্যে স্পষ্ট, অনেক কষ্টে উঠে দাঁড়ায় সে। সবাইকে উপেক্ষা করে এগিয়ে যায় নিজের আব্বুর দিকে। শক্ত বেডে শুয়ে থাকা নৌশাদ খানের দিকে এগিয়ে গেল। নিজের বটগাছের বুকে মাথা রেখে বলে উঠল, আমি জানি আব্বু তুমি তোমার মিষ্টি বাচ্চাকে ভুল বুঝতেই পারো না। তুমি তো জানো তোমার মেয়ে কেমন। আমি জানি তুমি আমাকে শুনতে পাচ্ছ, তোমার মেয়ে কুলসিত না। সে পতিতা নয়। আমি জানি আব্বু সম্পূর্ণ পৃথিবী আমাকে অবিশ্বাস করলেও, খারাপ বললেও তুমি আমাকে কোনোদিন ও খারাপ বলতেই পারো না। ফিরে আসো আব্বু, প্লিজ ফিরে আসো। তোমার মেয়ে জানে না কিভাবে এই কঠোর পৃথিবীর সাথে লড়াই করতে হয়, কিভাবে এদের কড়া কথার প্রতিবাদ করতে হয়। তুমি তো আমাকে কঠোর হতে শিখালে না আব্বু, শিখালে না কিভাবে তোমাকে ছাড়া বাঁচতে হয়। আদ্রিতা আর কিছু বলার আগেই তার ফুফু কামিনী খান তাকে সরিয়ে দেয়। আমার ভাইয়ের থেকে দূরে থাক। দুধ কলা দিয়ে আমার ভাই কালসাপ পুষেছে। বেরিয়ে যা নষ্টা মেয়ে কোথাকার। আদ্রিতা তাচ্ছল্য হাসে মনে মনে বলে ওঠে, আপনাকে জবাব দিতে হবে নীর চৌধুরী কেন করলেন এমন। আমি প্রতিজ্ঞা করছি বাবা, আমি তার সবকিছু ছিনিয়ে নিব যে আমার সবটা ছিনিয়ে নিয়েছে।
তোমাকে শেষ দেখা দেখে নিলাম আব্বু, অপারে ভালো থেকো কেমন। আদ্রিতা খালি পায়ে যেমন ভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে যায়। রাতের সে বাড়ির সামনে আসতেই আদ্রিতা থমকে যায়। রাতের সে বাগান বাড়ি এখন ছায়ের স্তূপে পরিণত হয়েছে। কেউ বলতে পারবে না এই জায়গায় কয়েক ঘন্টা আগেও বিশাল সুন্দর এক বাগান বাড়ি ছিল, যেখানে আদ্রিতা তার সম্মান না হারালেও আত্মসম্মান ঠিক হারিয়ে ফেলেছে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির ইট পাথর কিভাবে গায়েব হয়ে যায়? প্রশ্নটা উঠলেও উত্তর দেওয়ার জন্য কাকপক্ষীয় নাই। আদ্রিতা পাশ দিয়ে যাওয়া এক লোকের দিকে এগিয়ে যায়, যার পরনে গার্ডের পোশাক দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই বাড়ির মালিককে দেখেছেন কোথাও? আর এখানে আগুন লাগলো কিভাবে জানেন? প্রশ্নটা শুনতেই তেতে উঠল লোকটা। এই বাড়ির মালিক একটা পাগল, নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়ে দিল। আমার একটা নিষেধ বারণ শুনল না। আগুনের ছিটায় আমার মাইয়াডা একটুর জন্য পুড়তে পুড়তে বেঁচে গেছে। আদ্রিতা হতবাক। তার মনে পড়ে গেল রাতে লোকটার বলা কথাগুলো। আপনার জন্য আমার শখের বাড়িটা নোংরা হয়ে গেল। আসিফ আবর্জনা বেরিয়ে গেল, আগুন লাগিয়ে দিবে এই বাড়িতে। মনে মনে আদ্রিতা বলে উঠল, এই লোকটা সত্যি সত্যি জ্বালিয়ে দিল বাড়ি। তাহলে কই পাবো এখন এই লোককে? আমাকে যে জানতেই হবে। কেন সে করল আমার সাথে এমন? আনমনেই হেঁটে যাচ্ছিল আদ্রিতা। মাথাতে হাজারো প্রশ্ন, তার কিন্তু উত্তর নেই। এদিকে জহরের আজান দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো আব্বুর জানাজা। আদ্রিতার বুক কেঁপে ওঠে। তার সুরক্ষিত আশ্রয় তার বাবা, আর কিছুক্ষণ পরেই যে শুয়ে যাবে মাটির নিচে সারাজীবনের জন্য। কথাটা ভাবতেই ধূপ করে মাটিতে বসে পড়ে আদ্রিতা। চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে, কিন্তু আজকেও তার চোখের পানি মুছতে এগিয়ে আসবে না। কেউ আসবে না তার মন খারাপের গল্প শুনতে। আদ্রিতার নিঃশ্বাস আটকে আসল। জ্ঞান হারিয়ে পড়ে রইল রাস্তার মাঝে। এত চিন্তা, এত প্রেশার নিতে পারল না মেয়েটা। আদ্রিতা চোখ মেলে তাকাতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। ধরফরিয়ে উঠে বসতেই আয়াজকে দেখে শান্ত হয়ে যায়। আয়াজ মুচকি হেসে বলে উঠে, কেমন লাগছে লিটিল বার্ড? আদ্রিতা নিজেকে সামলে বলে উঠে, আপনি এখানে, আর আমাকেই বা পেলেন কোথায়? আয়াজ রহস্যময় হাসি দিয়ে বলে উঠে, ম্যাজিক লিটিল বার্ড। আর কেউ কাউকে কোনো প্রশ্ন করেনি। আয়াজ আদ্রিতাকে তার বাড়িতে রাখতে চাইলেও আদ্রিতা রাজি হয়নি, তার আত্মসম্মান তাকে আটকে দিয়েছে। আয়াজ না পেরে তাকে নিজের কোম্পানিতে জব অফার করে, তাও আদ্রিতা ইন্টারভিউ দিয়ে ধীরে ধীরে কোম্পানির বড় একটা পর্যায়ে চলে এসেছে। এখন পুরো ড্রিমল্যান্ডের মেন হেড অ্যাসিস্ট্যান্ট। চলবে ইনশাআল্লাহ।